যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। কাল আবারও ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠক, সুরাহা না হলে রফতানি বাধার মুখে পড়ার শঙ্কা। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম দেশে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। নোয়াখালী পটুয়াখালীতেও জলাবদ্ধতা ভোগান্তি, আরও 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে। যদি শহরের লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। ভিন্ন মতাবলম্বীদের নিয়ে এগিয়ে গেলেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। প্রশাসনিক স্থবিরতায় মব কালচার বৃদ্ধি পাচ্ছে, অভিযোগ রিজভি। কোন রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলেই তাদের বিরুদ্ধে যাবে এনসিপি, কুষ্টিয়ায় বললেন নাহিদ ইসলাম। মেহেরপুরে জুলাই পদযাত্রা। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। আগের 3 নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। পঞ্চদশ সংশোধনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়। পর্যবেক্ষণের সুযোগ পাবেন না অংশ নেয়া আগের বিদেশিরা। বরগুনায় অপারেশনের পর পেটে 7 ইঞ্চি কাঁচি রেখে সেলাই, 7 মাস পর অপসারণে জানা গেল পচন ধরেছে পেটে। 7 মাস আগে অপারেশন হয়েছিল, বাড়ি আসার পর যে ইনফেকশন হয়েছে, আবার আমরা ওখানে নিয়ে যাই 4 দিন পরে, আবার ওই ক্লিনিকে আমাকে 11 দিন রাখে। অপারেশন নিয়ে গেছি, ওই জায়গায় নেওয়ার পর আলট্রাসাউন্ড দিয়েছে, এক্সরে দিয়েছে, ওই রিপোর্টে আসছে কেসির পেটের ভিতরে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে। এক্ষেত্রে আশাবাদী অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাণিজ্য সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ঘাটতি কমাতে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এরপরও শুল্ক ছাড়ের সমঝোতা না হলে অর্থনীতিতে প্রভাবের বিষয়টি অস্বীকার করেননি সচিব। বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে ৩৭% শুল্ক আরোপের পর সমালোচনার মুখে 3 মাসের জন্য স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশ দেন দরবারের সময় পেলেও এখন পর্যন্ত ফল অনেকটাই শূন্য। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে তা স্পষ্ট। নতুন করে শুল্ক মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়েছে, যদিও এক্ষেত্রে 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ আছে। আর সেই সুযোগ নিতে 10 ও 11 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে বসছেন সফররত বাণিজ্য উপদেষ্টা। 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। 10-11 এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে দেশটি তা কমিয়ে 20% নামিয়েছে। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশলে ঘাটতির কথা অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড়
চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি এবং বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। শেষ পর্যন্ত শুল্ক হার কমানোর ক্ষেত্রে সমঝোতা না হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব, যদিও ভিন্নমত প্রেস সচিবের। কিছু না হলে প্রেশার হবে সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা। সবাইকে বলবো ডোন্ট ওয়ারি, যা হবে আমাদের জন্য, যেটা হবে এটা ভালো হবে আমাদের। প্রেস সচিব বলেন, শুল্ক নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা ঠিক না, বাণিজ্যের ধরনে ভিন্নতা রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রফতানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে, তবে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয় 37%। এটির কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে 100 মার্কিন পণ্য বাংলাদেশে রপ্তানিতে শূন্য শুল্ক আরোপ এবং দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দেন তিনি। এসব প্রতিশ্রুতি দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সাথে, তবে ঢাকার উদ্যোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দেশটি। ফলে আরোপিত শুল্ক মাত্র 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। বাড়তি শুল্কে পণ্য রপ্তানি বাধার মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তো এটার ফলে তো অবশ্যই আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বড় একটা বাধার সম্মুখীন হবে। হয়তোবা কিছু ব্র্যান্ড এবং বায়াররা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিছু আমাদের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত এতটা ভার সহ্য করে আমাদের পণ্য মার্কিন বাজারের প্রতিযোগিতা সক্ষমতার সাথে অব্যাহত থাকতে পারবে তার রপ্তানি, সেটা আমার মনে হয় না। এই 35%টাই আসলে শেষ কথা না, এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে ট্রাম্প প্রশাসনের বিহেভটা কী হয়, তাদের উপরে কী পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, সেটাও আসলে আমাদের বাজার কোন দিকে যাবে সেটা একটা বড় ইন্ডিকেশন। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েও দেশটিকে সন্তুষ্ট করা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও আর কোথাও ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে ডব্লিউটিওর সদস্য হিসেবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি না করে তাও খেয়াল রাখা দরকার। আরো কি আমরা অফার করতে পারি, তাদের কি কি কনসার্ন আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা করতে হবে। আরো অন্যান্য পয়েন্টে যদি আলোচনা করে, যদি নাকি আমাদের দেশের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি নাকি নেগোসিয়েশন হয়, অবশ্যই আমরা আমরা আশা করি যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের উপর যে চাপ দেওয়া হচ্ছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। একই সাথে পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য এনে একক নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমের রেকর্ড বৃষ্টির ফলে পানিতে ভাসছে ফেনী শহর। প্রধান সড়কে কোমর পানি, কোথাও কোথাও ঢুকেছে বাসাবাড়িতে। চরম ভোগান্তিতে বাসিন্দারা। টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আগামী 5 দিন। চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে। টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক, ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। নাজির রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে, পানি ভরপুর হয়ে গেছে, ব্যবসাদারের গোডাউন ডুবে গেছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছে, তারপরে যে আমাদেরকে সিদ্ধান্ত আনিয়েছে পরিষ্কার করতে হবে। সোয়ারেজ লাইনের সমস্যা, যদি সোয়ারেজ লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না।
জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মালামাল গত বছরও নষ্ট হয়ে গেছে, এবছরও সব গেছে। 12টা ঘর আছে, 12টা ঘরে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি। পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়। পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ৩টা থেকে মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত 241 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ড্রেন হয়েছে ঠিকই, কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ। যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া, সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, প্রথমেই জানতে চাই আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং একই সাথে কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে ফেনীতে, একটু বিস্তারিত জানাবেন। সোয়ার, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে। এই সড়কে আজকে দুপুর থেকে কোথাও ছিল পানি কোমর সমান, আবার কোথাও ছিল হাঁটু সমান পানি। এখন আমি আছি জোহরিয়া মসজিদের ঠিক সামনে। এখানে এখনো হাঁটু থেকে কিছুটা নিচে রয়েছে এবং কি এর সড়কের বাইরে হচ্ছে যে সকল ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, নাজির রোড, মিজানপাড়া এই সকল এলাকাগুলো থেকে পানি কমেছে। তবে যে সকল নিচু ঘর যেগুলো রয়েছে সে সকল নিচু ঘরগুলোতে পানি কমলেও এখনো থাকার উপযোগী কিন্তু হয়নি। এখানকার পানি এবং জলাবদ্ধতার বিষয় এখানকার বাসিন্দারা যেটি বলছে যে এখানে ফেনী শহরে যে অভ্যন্তরে যে খালগুলো রয়েছে, খাজা আহমদ লেক এবং কি এখানকার হচ্ছে যে দমদমা খাল, পাগলিছড়া, এই সকল খালগুলো মূলত দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এখানকার যে সকল বাসিন্দারা তারা কিন্তু পানিতে নিমজ্জিত থাকে। আমি যদি ফেনীর উত্তরাঞ্চলের কথা যদি বলি, সেখানে হচ্ছে যে মুহুরী এবং সিলোনিয়া নদীতে 5টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আমি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে সিলোনিয়া নদীতে একটি স্থানে বাঁধ ভেঙেছে এবং মুহুরী নদীতে কয়েকটি স্থান দিয়ে যে বেড়িবাঁধ রয়েছে সে বাঁধের উপর দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। সেখানে ধনীকুণ্ডা, উত্তর ধনীকুণ্ডা, দুর্গাপুর, রতনপুর এসব এলাকাগুলো এখন প্লাবিত হচ্ছে। ফুলগাজীর একই অবস্থা, সেখানে ফুলগাজীতে 4টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আমি ফেনীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফুলগাজীতে 99টি এবং কি পরশুরামে 32টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং কি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জানিয়েছেন যে এখন বিপদসীমার পানি 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো ক্ষিপ্র গতিতে পানি লোকালয়ে ঢুকছে, যার কারণে হচ্ছে যে এখানকার আতঙ্ক বাড়ছে। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, সে বন্যার আতঙ্ক মানুষের মধ্যে সেটি এখনো কাটেনি। সেই আতঙ্কের মধ্যে রয়েছে এখানকার বাসিন্দারা। সোহার, আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জুলাই পদযাত্রায় তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবার হুঁশিয়ারি দেন নেতারা। সবার জন্য বৈষম্যহীন দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 8ম দিনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। কর্মসূচির শুরু ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আবরারের পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতারা।
আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ সকলের ত্যাগ স্মরণ করেন নাহিদ ইসলাম। বলেন, আবরার ফাহাদের দেখানো পথে চলছে এনসিপি। আবরারের বাবা এখনো অপেক্ষায় ছেলে হত্যার সুষ্ঠু বিচারের। এই রায়টা আপিল বিভাগের বিচারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয় সেটা আমরা দাবি জানাইছি। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। পরে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় পথসভা করেন দলের নেতারা। পথসভায় বক্তারা বলেন, কোন দল ফ্যাসিবাদের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে এনসিপি। প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীতে শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়ার পথসভা শেষে মেহেরপুরের পথে গাংনীতে কথা বলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নয়, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। কুষ্টিয়ার পথসভা শেষে এনসিপি নেতারা পথযাত্রা করে মেহেরপুরে। আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, মেহেরপুর। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়, তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এ রায়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটেনি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ আমলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন পরিমাণ। যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত 3টি নির্বাচন অবাধ সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না। একথা জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাতের ভোটের মতো কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সুনাম নষ্ট করেছে। ইসিতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। 1991, 96 এবং 2001 সালের মতো এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশা সিইসির। 2024 সালের 7 জানুয়ারি একপেশে নির্বাচন করে আওয়ামী লীগ। বিএনপি, জামাত সহ প্রধান বিরোধীরা এই নির্বাচন বর্জন করে। 222টি আসনে জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থীরা। এমন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোট 19 জন, যাদের মাঝে 11 জনই ছিলেন উগান্ডার নাগরিক, বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচন নিয়েও রয়েছে নানা বিতর্ক। বিএনপি সহ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিলেও রাতের ভোটের তকমা পায়। ঢাকার মাত্র 20টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পর্যবেক্ষক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেয়। আর 2014 সালে 300 আসনের 153টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নৌকার প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার নড়েচড়ে বসেছে কমিশন। 3 মেয়াদে একপেশে নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বিষয়ে কঠোর হবার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে কানাডিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে
আমি ফরেন অবজার্ভারের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে। দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর ফল উৎসবে যোগ দেন সিইসি। বলেন, রাতের ভোটের মতো ঘটনায় জড়িত থেকে সরকারি কর্মকর্তারা নিজেদের সম্মান নষ্ট করেছেন। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। বাংলাদেশের মানুষের জন্য ভোট প্রদান এখন অধিকার নয়, বরং দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আসুন আমরা প্রমাণ করি, আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়ব যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে, এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে 2 মাস আগেই তা সকলকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো 2 মাস আগে জানাবো। তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দেবো কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনরা জানায়, ভোর আনুমানিক 4টার দিকে বিবির বাগিচা এলাকায় ওই বাড়িতে হানা দেয় কয়েকজন। লুট দেখে ফেলায় বাড়ির মালিক ইসমাইল হোসেন খানকে শ্বাসরোধ করে হত্যা করে, সে সাথে তার স্ত্রীকে জখম করা হয়। এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার এই 4তলা বাসার দোতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন বাড়ির মালিক ইসমাইল হোসেন খান। মঙ্গলবার ভোররাতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে চোরের দল। তাদেরকে চুরি করতে দেখে ফেলায় বাড়ির মালিকের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তারা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বাড়ির মালিকের স্ত্রী। এরপর মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায় চোরের দল। বাড়ির মালিকের স্ত্রীর চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্তানরা অন্যত্র থাকায় এই বয়স্ক দম্পতি দীর্ঘদিন ধরে এভাবেই থাকতেন। লাইছি পরে বাড়িলি কইতাছে, তোমার কাকার একটু দেখো, কাকারে দেখো, দেখো মাইরা লাইছে নি। হেরে একেবারে এমনি করে বান দিছে না, উত্তা করে একেবারে বালিশের 2 চিপার মধ্যে হেরে থোতাটা আসিল। মনে হয় হ্যাঁ দেখছে দেখে হেরে আগে মারছে, মাইরা তারপর বাড়িলিরে যায় 4 জনে বলে যাইতে ধরছে। বাড়ির একজনে কানেরটা খোলায়, একজনে গলারটা খোলায়, আর একজনে হাতেরটা খোলায়, আর একজনে বলে চাকু দেখাইতেছে, যদি চিল্লাস তাহলে একটা জব করে হলাম কইতাছে। আসছে হলো ওইদিকে পিছন থেকে গলি আছে, ওই গলি দিয়ে ওঠা যায়, ওইটা ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে তারপরে ওই যে ভিতরে ঢুকছে, আবার যাওয়ার সময় ওইদিকে গেছে, এদিকে আসে নাই। পুলিশ জানায় গ্রিল কেটে 4 জন বাসাটিতে ঢুকেছিল, তবে বাসা থেকে কি কি জিনিসপত্র লুট হয়েছে তা জানা যায়নি। হত্যার ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এই ঘটনা যেহেতু আজকে ভোর 4টার দিকে ঘটেছে, আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূল রহস্যটা কি, কারা কারা জড়িত। যেহেতু যে বয়স্ক মহিলা তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এভাবেই চুরি করতে এসে হত্যার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। ভয় তো অবশ্যই লাগে, একটা আতঙ্কের মধ্যে আছি আমরা এখন। এই কাজটা কারা করলো? এই মানুষটা খুবই ভালো ছিল। চোর ডাকাত হামলাকারী আমগো বইরা গেছে এলাকাটা, এখন অত্যাচার বেশি হইতেছে। সারা যাত্রাবাড়ি এবং সারা ঢাকা শহর একটা উদ্বেগজনক ঘটনা, কারণ এটা কখনোই আশা করা যায় না যে ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যাবে আবার ওই মানুষকে মেরে যাবে, এটা কখনোই আশা করা যায় না। এলাকাটির অধিকাংশ রাস্তা অনেক সরু, এজন্য আইন শৃঙ্খলা বাহিনীও এখানে সচরাচর টহলে আসে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি রাতের বাংলাদেশে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সংঘর্ষের একদিন পরও থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ শহর। হামলা ভাঙচুরের আতঙ্কে খোলেনি দোকানপাট।
প্রধান সড়কগুলোয় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষে কোনো মামলা না হলেও 7 জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে তিমিরপুর ও আনমনু এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে, কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। পরে 144 ধারা জারি করে প্রশাসন। তবুও রাত 8টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে প্রাণ হারান ফারুক মিয়া নামে এক যুবক। আহত হন শতাধিক মানুষ। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বরগুনার একটি ক্লিনিকে জরায়ু অপারেশনের সময় পেটে 7 ইঞ্চি কাঁচি রেখেই সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা। 7 মাস পর সেটি অপসারণ করা হয়েছে বরিশাল মেডিকেলে। ভুক্তভোগী রোগীর পেটে ধরেছে পচন, ভুগছেন দুর্বিষহ যন্ত্রণায়। ঘটনা তদন্ত করছেন সিভিল সার্জন। লম্বায় প্রায় 7 ইঞ্চির কাঁচি, টানা 7 মাস কাঁচিটি পেটে বয়ে বেরিয়েছেন পটুয়াখালীর ষাটোর্ধ্ব কোহিনুর বেগম। ভুগছিলেন অসহ্য যন্ত্রণায়। গত 18 জুন বরিশাল মেডিকেলে অপারেশন করা হয়, তবে কমেনি কষ্ট। পচন ধরেছে পেটে। ডাক্তাররা আমার পঙ্গু বানাইছে, পেটে পচা লাগাইছে, এখন বিচার চাই আমি, সূক্ষ্ম বিচার চাই আমি। পটুয়াখালীর কলাপাড়ার কোহিনুর বেগম গেল বছরের নভেম্বরে বরগুনায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হন। নেওয়া হয় সেখানকারই কুয়েত প্রবাসী হাসপাতালে। জরায়ুতে সমস্যা ধরা পড়লে 18 নভেম্বর হাসপাতালটিতেই অপারেশন করা হয় তাকে। পরিবারের অভিযোগ, পেটে কাঁচি রেখেই সেলাই দেন চিকিৎসকরা। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ফারজানা মাহফুজ আর ওই প্রতিষ্ঠানটির চিকিৎসক সাফিয়া পারভিন অপারেশনটি করেন। কুয়েত প্রবাসী ক্লিনিকে আমার মায়ের 7 মাস আগে অপারেশন হয়েছিল। সেখানে তারা আমার মায়ের পেটের ভিতরে কেঁচি রেখা সেলাই করে দিছে। বাড়ি আসার পর ইনফেকশন হয়েছে, আবার আমরা ওখানে নিয়ে যাই 4 দিন পরে। 4 দিন পরে নিয়ে যাওয়ার পরে আবার ওই ক্লিনিকে আমাকে 11 দিন রাখে। বরিশাল নিয়ে গেছি, ওই জায়গায় নেওয়ার পর আলট্রাসাউন্ড দিয়েছে, এসকে দিয়েছে, ওই রিপোর্টে আসছে কেঁচি পেটের ভিতরে। তবে ডাক্তার সাফিয়ার দাবি তিনি নন, সেদিন অপারেশনটি করেছিলেন ডাক্তার ফারহানা। আমি অপারেশন টোটালি করিনি, ডাক্তার ফারহানা মাহফুজ ম্যাডাম করেছেন। হ্যাঁ, আপনি ওনার সাথে একটু কথা বলেন, এই জন্য এই ব্যাপারে কিছু বলতে পারছি না। 2 দিন কর্মস্থলে গিয়েও পাওয়া যায়নি ডাক্তার ফারহানাকে। পরে সাংবাদিক পরিচয় শুনেই কেটে দেন ফোন। ডাক্তার ফারহানা মাহফুজ বলছিলেন? আমি ফেরদৌস খান ইমন, আমি যমুনা টিভি রিপোর্টার। তো আমার কাছে সন্দেহ লাগতেছে, একটা আর্টারি 9 মাস পর্যন্ত পেটে কিভাবে থাকে? তারা মাঝখানে অন্য জায়গায় অপারেশন করতে পারে বা অন্য কোনো সমস্যা তাদের থাকতে পারে। তারা বলতেছে যে রোগী বাসুক মরুক যা হোক, টাকা দেবেন 10 লাখ। সিভিল সার্জন বলছেন ঘটনাটির তদন্ত চলছে, তারপর নেওয়া হবে ব্যবস্থা। যে কোনো অপচিকিৎসা কিংবা ভুল চিকিৎসা এর বিরুদ্ধে সবসময় অবস্থান করি। আমার 0 টলারেন্স থাকবে। এই সমস্ত ভুয়া ক্লিনিক কিংবা ভুয়া চিকিৎসক যদি হন, অথবা যদি রেজিস্টার্ড চিকিৎসকে যদি ভুল চিকিৎসা হয়, সেক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মেয়ের শ্বশুরবাড়িতেই আছেন ভুক্তভোগী নারী। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি। রাতের বাংলাদেশে ফিরছি, এক্ষুনি সঙ্গেই থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি সত্ত্বেও আফগানিস্তানের তালেবান শাসকদের দমন পীড়ন বন্ধের পক্ষে প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ। সোমবার এই প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য, যেখানে তালেবান শাসকদের দ্বারা দীর্ঘদিন ধরে চলে আসা আফগান নারীদের দমন ও দেশটির সকল সন্ত্রাসী সংগঠন অবিলম্বে নির্মূলের পক্ষে বিল পাশ হয়। 11 পৃষ্ঠার এ প্রস্তাবে জোর দেয়া হয় আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির সুযোগ তৈরির ওপরও। আরও আহ্বান জানানো হয় দেশটিতে তৈরি হওয়া ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসার। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 116টি দেশ, বিপক্ষে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ভোটদান থেকে বিরত ছিল রাশিয়া, চীন, ভারত, ইরান সহ মোট 12টি রাষ্ট্র। দর্শক, এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।